প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ, নির্বাচন ব্যবস্থা সংস্কারের পরামর্শ, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত ভোটের দাবি বিএনপির। কমল জ্বালানি তেলের দাম, লিটারে 6 টাকা কমেছে অকটেন ও পেট্রোল, ডিজেল 105 টাকা 25 পয়সা নির্ধারণ। মধ্যরাতে কার্যকর নতুন দর, স্বাগত জানালেন সাধারণ মানুষ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণে গ্রামই বিলুপ্ত, জামালপুরের সাবেক এমপি মির্জা আজমের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। জমি ফেরত চান ভুক্তভোগীরা, ব্যবস্থার আশ্বাস। এবং পোশাক শ্রমিকদের বেতন ভাতা দিতে সরকারের কাছে স্বল্প সুদে ঋণ চায় বিজিএমইএ। গভর্নরের কাছে চিঠি, সংকটে ঘুরে দাঁড়াতে 5 ধরনের সহযোগিতার দাবি। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। একজনের 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সহ দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কথা জানান সংগঠনটির নেতা মামুনুল হক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল 3টায় হেফাজত ইসলামের সঙ্গে সম্পৃক্ত 6টি দলের নেতা সংলাপে বসেন। পরে তারা জানান, সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রীয় কাঠামোর বেশ কিছু সংস্কারের প্রস্তাব করেছেন তারা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের কথা বলা হলেও সুনির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি হেফাজতের পক্ষ থেকে। বৈঠকে শাপলা চত্বর, জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার, 1 মাসের মধ্যে হেফাজত নেতাদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবিও জানান তারা। এরপর মাওলানা সৈয়দ রেজাউল করিমের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের 5 সদস্যের প্রতিনিধি দল। বিকেল 4:30টার পর যমুনায় যান কর্নেল অলি আহমেদের নেতৃত্বে এলডিপির 5 নেতা। নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা আমূল পরিবর্তনের কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি এবং সারা দেশব্যাপী সকল ভোটাধিকার প্রয়োগকারীদের যেন প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করা যায়। হেফাজতে ইসলামের বিভিন্ন আন্দোলনে 2013 সাল, 16 সাল এবং 2021 সালে বহু মামলা, আমাদের অনেক হতাহত রয়েছে। সকল হত্যাকাণ্ডের যেন বিচারের ব্যবস্থা, বিশেষ করে ট্রাইব্যুনাল গঠন করে হলেও দ্রুত বিচারের ব্যবস্থার জন্য লেন্দি কোনো প্রসিডিউর না যায়। দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে আমরা আমাদের পরামর্শ তাকে দিয়ে আসছি এবং সেও আমাদের সহযোগিতা কামনা করছে এবং আমরাও বলছি যে ভালো কাজের ব্যাপারে, দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতায় ছিলাম, আছি, থাকব। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লায় বর্ণাঢ্যদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ছাত্র জনতার চূড়ান্ত বিজয় অর্জিত হবে। ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির ইমেজ নষ্টের অপচেষ্টা হচ্ছে বলেও জানান বিএনপি নেতারা। ভয়াবহ বন্যার কবলে দেশের 11 জেলার 54.5 লাখ মানুষ এখনও পানিবন্দী হয়ে মানবেতর দিন গুনছেন প্রায় 7 লাখ। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার জরুরি ত্রাণ সেবা নিয়ে কুমিল্লায় বন্যার্তদের কাছে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বানভাসীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। কুমিল্লা লালমাইয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। সকলে যা চায় মানুষ, সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে। একটি চক্র ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির ইমেজ নষ্টের অপচেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন বিএনপি মহাসচিব। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে সচেতনভাবে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এদিন সকালে নয়াপল্টনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সহ সবার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার, তাই বিভেদের কোনো সুযোগ নেই। তারেক রহমানের যে সঠিক সিদ্ধান্তের ফলশ্রুতি 5ই আগস্টের গণতন্ত্রের যে বিজয়, সামগ্রিক একটি বিজয়ের মাঝে আপনারা যে বিভেদ বিভাজনের সৃষ্টি করছেন, এটা মঙ্গলজনক
হবে না। এ সময় দলীয় নেতাকর্মীদের মাঝে শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানান রুহুল কবির রিজভী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ধর্মের ভিত্তিতে জাতিতে বিভাজন করা জামায়াত ইসলামীর কাজ নয় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের সেবক হবেন রাজনীতিবিদরা। সকালে রাজধানীর কচিকাঁচার মেলা মিলনায়তনে সাংস্কৃতিক ঐক্য ফ্রন্টের আয়োজনে কবি, লেখক, শিল্পী সমাবেশে এসব কথা বলেন শফিকুর রহমান। জামায়াতের আমির আরও বলেন, গত বছরগুলোতে সংস্কৃতি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কোনো স্বৈরশাসক যাতে লেখক শিল্পীদের দমিয়ে রাখতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, নাগরিক অধিকার ছিন্ন করার অধিকার কারও নেই। বাংলাদেশ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের আবাসভূমি। এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না। রাজনীতিবিদরা হবেন জাতির স্রেফ সেবক, এর বাইরে তাদের কোনো পরিচয় নেই। রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয়। ধর্ম যার যার নিজস্ব চয়েস, এর ভিত্তিতে আমরা এখানে মেজরিটি মাইনরিটিতে বিশ্বাসী না। এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক। অন্য প্রসঙ্গ, দেশে কমল জ্বালানি তেলের দাম। লিটারে 6 টাকা কমিয়ে অক্টেন 125 টাকা আর পেট্রোলের দাম 121 টাকা নির্ধারণ করা হয়েছে। ডিজেল 106 টাকা 75 পয়সা থেকে 1 টাকা 25 পয়সা কমিয়ে 105 টাকা 25 পয়সা করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দর। খুলনায় এক বৈঠক শেষে একথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ভোক্তারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে টালমাটাল অর্থনীতি, যার প্রভাব পড়েছিল দেশের জ্বালানি খাতেও। ধাপে ধাপে বেড়েছে দাম, এক লাফে পৌঁছে গিয়েছিল সাধারণ ভোক্তার নাগালের বাইরে। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জুলাইয়ে কমানো হয় দাম, তবে তা অতি নগণ্য, লিটার প্রতি মাত্র 1 টাকা। তাই দাম কমলেও ফেরেনি স্বস্তি। এবার আর হতাশা নয়, এক লাফে পেট্রোল ও অকটেনে 6 টাকা এবং ডিজেল ও কেরোসিনে 1 টাকা 25 পয়সা কমানো হয়েছে দাম। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। দেশের এই পরিস্থিতির মধ্যেও দাম কমানোয় মিশ্র প্রতিক্রিয়া সাধারণ ভোক্তাদের মাঝে। কেউ সাধুবাদ জানিয়েছেন, কেউ আবার দাবি তুলেছেন জ্বালানি তেলের মূল্য আরও কমাতে। এই নতুন সরকার হয়ে তো এই যে দাম কমলো, এই কারণে আমরা অনেক সন্তুষ্ট। যদি আরো কিছু কমানো যায় আর কি, তো আমাদের জন্য স্বস্তিকর। আরো কমাইতে হবে, কারণ 1 লিটার তেলে আমাদের ঢাকা শহরে যে জ্যামজট, যে পরিমাণে আমরা মাইলেজ দেওয়ার কথা সেটা তো আমরা পাইতেছি না। এদিকে খুলনার খালিশপুরে রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, ধীরে ধীরে জ্বালানি তেলের মূল্য কমিয়ে ভোক্তার নাগালের মধ্যে নিয়ে আসা হবে। ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 105 টাকা 50 পয়সা, মানে 1 টাকা 25 পয়সা পার লিটারে কমাচ্ছে। অকটেনের দাম 131 টাকা থেকে 125 টাকা, মানে 6 টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম 127 টাকা থেকে 121 টাকা, সেটাও 6 টাকা কমাচ্ছে। ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরো কমাতে পারি আর কি। পুনর্নির্ধারিত এ দাম কার্যকর হবে শনিবার রাত 12টা থেকে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ শেষে দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়ে মতবিনিময় করে কথা বলেন তিনি। সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করা হবে, যথাযথভাবে যাতে পুনর্বাসন প্রক্রিয়াটা বাস্তবায়ন হয় সেই উদ্যোগ মন্ত্রণালয় গ্রহণ করবে। জেলা পর্যায়ে হবে, এটা উপজেলা পর্যায়ে হবে, সবাইকে সংশ্লিষ্ট করে হবে, জনগণকে সংশ্লিষ্ট করেই হবে, যাতে এগুলির অ্যাকাউন্টেবিলিটি থাকে। এগুলি যেন মানুষ যেন জানতে পারে কি হচ্ছে, কেন হচ্ছে। তৈরি পোশাক খাতে শ্রমিকদের চলতি মাসের বেতন ভাতা পরিশোধে অন্তর্বর্তী সরকারের কাছে স্বল্প সুদে ঋণ চায় বিজিএমইএ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দেওয়া চিঠিতে ঋণ ছাড়াও সংকট উত্তরণে আরও 4 ধরনের সহযোগিতা চেয়েছে সংগঠনটি। সাক্ষাৎ রিপোর্ট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
কোভিড পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বিশ্বমন্দা পরিস্থিতিতে গত 2 বছরের বেশি সময় ধরে সংকটে ভুগছিল দেশের তৈরি পোশাক খাত। এর মধ্যে নতুন করে যুক্ত হয় রাজনৈতিক অস্থিরতা। বিজিএমইএ নেতারা বলছেন, রাজনৈতিক অস্থিরতায় অনেক অর্ডার চলে গেছে প্রতিযোগী বিভিন্ন দেশে, এমনকি আগের অর্ডারের অনেক পণ্য বাড়তি খরচে এয়ার শিপমেন্ট করতে হয়েছে। তো এই অবস্থায় আসলে আমরা সরকারের সবসময় নীতি সহায়তা আমরা চাই। আন্দোলন ও কারফিউ ঘিরে জুলাই মাস থেকে চরম সংকটে পড়ে পোশাক খাত। সরকার পতনের পর একে একে খুলেছে সব কারখানা, তবে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে অনেক গার্মেন্টস মালিক সংকটে পড়েছেন বলে দাবি বিজিএমইএর। আমরা আশা করছি ডক্টর ইউনূস সাহেবের ভাবমূর্তির কারণে এই ইমেজ সংকট আমরা কাটিয়ে উঠব। এই অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে 5 ধরনের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে বিজিএমইএ। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আরএমজির এলসি হয় কিন্তু ইসলামী ব্যাংকে, ওটা যাতে চালু করা হয়। দেশের 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানা ছাড়াও ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2100টি, আর চট্টগ্রামে রয়েছে 464টি গার্মেন্টস। চলতি বছরের 8 মাসে অন্তত 2 মাস উৎপাদন বন্ধ ছিল গার্মেন্টস কারখানায়, আর এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারের প্রণোদনার কোনো বিকল্প দেখছেন না গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। বাংলা সময় আরও থাকছে। রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরায় 4 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। জাল নৌকা নিয়ে জেলেদের প্রস্তুতি, সুফল পাওয়ার আশা কর্তৃপক্ষের। জামালপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে শতাধিক মানুষের ঘরবাড়ি ভেঙে জমি বালু দিয়ে ভরাট করা হয়েছে। এতে একটি গ্রামই বিলুপ্ত করে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং তার অনুসারীদের বিরুদ্ধে। সরকার পতনের পর জমি ফেরত পেতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন ভুক্তভোগীরা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 2013 সালে জামালপুর শহরের নয়াপাড়া 5 রাস্তা মোড় এলাকায় গড়ে ওঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়। 2019 সালে ব্রহ্মপুত্র নদীর পাড় নাওভাঙাচর এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জামালপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম। ক্যাম্পাস নির্মাণের জন্য প্রায় 1.5 শতাধিক পরিবারের ঘরবাড়ি ভেঙে জোরপূর্বক জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে। শেখ হাসিনা সরকার পতনের পর নাওভাঙাচরের জমির মালিকরা তাদের দখলকৃত ভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ, মির্জা আজমের নির্দেশে জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন ওরফে সানুর তত্ত্বাবধানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মারধর, মিথ্যা মামলায় হয়রানি, এমনকি অত্যাচার, নির্যাতন করে জমিগুলো দখল করে। যারা জমি ছাড়েনি তাদের উপর করা হতো মানসিক ও শারীরিক নির্যাতন, এমনকি পুলিশের মাধ্যমে করা হতো ব্যাপক হয়রানি। যদি তোমরা না যাও তোমার পুলিশ দিয়ে থানা নিয়ে যাও গা, বুঝছেন? এরকম করে আঙ্গর বয় দেখাইছে। এই যে বাড়ি ঘরগুলি দেখেন সব উনি ভাঙ্গিয়া কি করছে, বেকু দিয়ে ঘরে ধরে তো মাটি ফেলাইছে। বাড়ি ঘরগুলি ভাঙচুর করলো, ভাঙচুর করার পরে মনে করেন যে কোনো খরচপাতি বা মাটি কাটা ঘর বাড়ি কোনো কিছু জানাবে, আর ভয় দিয়েছে যে আমরা যদি না সরেন আমরা পুলিশ দিয়ে ধরে নেব। যে অনতিবিলম্বে আমাদের ব্রহ্মপুত্রের যে মূল ধারা, এই ধারাটাকে প্রবাহিত করার জন্য এই যে মাটির পাহাড় গড়ে তুলেছে সেটাকে অপসারণ করে ফেলা, যে সমস্ত গরিব মানুষের জমি দখল করেছে তাদের জমি ফেরত দেওয়া। তবে জেলা প্রশাসক বলছেন, লিখিত অভিযোগ পেলে জমি দখলের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। তারা যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয় সেই বিষয়টি আমরা তদন্ত করে দেখব যে তাদের কোনো স্বার্থ সেখানে আছে কিনা। যদি তাদের স্বার্থ বিঘ্নিত হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নাওভাঙাচর গ্রামটিতে প্রায় 40 বছর ধরে 1200 মানুষের বসবাস। সরকার পতনের পর জনরোষে পড়ার শঙ্কায় গা ঢাকা দিয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও 14 সদস্য। এতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থবিরতা দেখা দিয়েছে। এদিকে 24টি খাতে নিয়োগ, বদলি ও উন্নয়ন প্রকল্পে বিপুল টাকা লোপাটের অভিযোগ তাদের বিরুদ্ধে। দুর্নীতিতে জড়িতদের বিচার দাবি সুশীল সমাজের। মিনি পার্লামেন্ট হিসেবে পরিচিত খাগড়াছড়ি পার্বত্য পরিষদ, ব্যস্ততম এই অফিসে এখন শুনশান নীরবতা।
শেখ হাসিনা সরকারের পতনের পর জনরোষে পড়ার আশঙ্কায় জেলা পরিষদের চেয়ারম্যান ও 14 সদস্য সবাই গা ঢাকা দিয়েছেন। কর্মকর্তা কর্মচারীরা রুটিন মাফিক অফিস করলেও নেই কর্মচঞ্চলতা। প্রভাবশালী দলীয় নেতাকর্মীদের আনাগোনাও চোখে পড়ে না। চেয়ারম্যান ও সদস্যরা না থাকায় পার্বত্য জেলা পরিষদ ও হস্তান্তরিত 24টি খাতের কাজ ব্যাহত হচ্ছে বলে স্বীকার করেছেন পরিষদের কর্মকর্তারা। টাইম মতো অফিস করি, কিন্তু আমাদের জেলা পরিষদে কোনো চেয়ারম্যানও নাই, কোনো সদস্য নাই। জনসাধারণ কমাইয়ে কার্যক্রম ওইভাবে কম। যেগুলা মনে করেন আমাদের চেয়ারম্যান মধ্যে থাকে, সেগুলা পরবর্তী নির্দেশনা পেলে আমরা সেভাবে কাজ করতে পারবো। অফিসটা শুধু কর্মকর্তা কর্মচারীদের তারাই পরিচালিত হয় না, এখানে যে জনপ্রতিনিধি আছে আমাদের ছাড়া তো সব কাজ কমপ্লিট হয় না। এদিকে গত 15 বছর টানা ক্ষমতায় থাকায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে খাদ্যশস্য লোপাট, সরকারি জমি দখল, টেন্ডারবাজি, অর্থের বিনিময়ে প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যুব উন্নয়ন সহ বিভিন্ন খাতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। হাজার কোটি টাকা আত্মসাৎ ও বাড়ি গাড়ি সহ সম্পদের পাহাড় গড়েছেন তারা। তদন্ত সাপেক্ষে এসব অপরাধে জড়িতদের বিচার দাবি করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। জেলা পরিষদে যে লাগামহীন দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মীয়করণ হয়েছে সেইগুলো তদন্ত হওয়া উচিত। নির্বাচন না হওয়ার কারণে জনপ্রতিনিধি স্বচ্ছতার মাধ্যমে জনপ্রতিনিধি না আসার কারণে এখানে বেহাল দশা হয়েছে। ভাবতে হবে এটাকে যে কিভাবে আমরা এখানে একটা ডাইনামিক নেতৃত্ব নিয়ে আসতে পারি, যে নেতৃত্ব আসলে আমাদের এই অঞ্চলের যে উন্নয়নকে নিয়ে সঠিকভাবে ভাবে। পাহাড়ে বসবাসকারী মানুষের ভাগ্য উন্নয়নে 1989 সালে 25 জন নির্বাচনের মাধ্যমে খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলায় স্থানীয় সরকার পরিষদ গঠিত হয়। পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর নাম পরিবর্তন করে পার্বত্য জেলা পরিষদ করা হয়। রংপুরে নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়ে 2টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। দুপুরে নগরীর লালকুঠি ও ধাপ সিটি বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা না থাকা একটি মুদির দোকানকে 1000 টাকা ও মুরগি ব্যবসায়ীকে 500 টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়। খুলনার খালিশপুরে নির্মাণাধীন রূপসা 800 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এ খাতের অনিয়ম ও দুর্নীতি খুঁজে বের করে দোষীদের আইনের আওতায় আনার কথা জানান তিনি। খুলনার খালিশপুর নিউজপ্রিন্ট মিল এলাকায় 2019 সালে 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। 2023 সালে যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। পাইপলাইনে গ্যাস এনে খুলনার এই বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার কথা বলে প্রকল্প করা হলেও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি শেখ হাসিনা সরকার। এ কারণে প্রকল্পটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই। শনিবার বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। বিগত সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির সুযোগ করে দিতেই এ ধরনের প্রকল্প নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কার স্বার্থে এটা এখানে বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপিত হলো, কার স্বার্থে এখানে 8000 আর 9000 কোটি টাকা খরচ হলো, কিন্তু মানুষ এটা থেকে কোনো উপকার পাচ্ছে না। তো এইটাই হচ্ছে আমাদের যে আমি যেটাকে বলছি উন্নয়নের ভ্রান্তি। 8000 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প এখনো নির্মাণাধীন। চলতি বছর প্রথম ইউনিট চালুর কথা ছিল। তবে বিদ্যুৎ কেন্দ্রটির ওয়েবসাইটের সূত্র বলছে কেন্দ্রটি বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে 2027 সাল নাগাদ। কোন ধরনের জ্বালানি দিয়ে এই কেন্দ্র চালানো হবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় সরকার। পাইপলাইনে গ্যাস কিংবা বিকল্প অন্য কোনো উপায়ে জ্বালানির চেষ্টা করা হচ্ছে বলে জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। দেখতেছি যে ভোলা থেকে গ্যাস আনা যায় কিনা, সেটা তো পাইপলাইন করতে হবে। আরেকটা হচ্ছে যে উপরে যে গ্যাস আছে সেটাকে অন্য বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে হলেও এখানে গ্যাস দেওয়া যায় কিনা, প্রত্যেকটাই কিন্তু আগামীকালকে হবে না, আমাদের এখন নতুন করে মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করতে হবে। তো সেটা করতে 2-3 বছর লাগবে। বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি খুঁজে বের করে দোষীদের আইনের আওতায় আনারও ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা। বিচারপতি মইনুল, প্রফেসর মুশতাক,
ডক্টর জাহিদ হোসেন এবং বুয়েটের একজন অধ্যাপক। ওনার সঙ্গে এখনো আমি কথা শুরু করছি, কিন্তু কথাটা যেহেতু হয় না, তার নামটা আমি এখন বলতেছি না। তো ওনারা সবকিছু দেখবেন, দুর্নীতি এবং অনিয়মিত সেগুলো তারা খতিয়ে দেখবেন, খতিয়ে দেখে ওনারা যে সুপারিশ করবেন সেই সুপারিশের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির পরিচালনায় নির্মাণাধীন প্রকল্পটির ভৌত অগ্রগতি 81% আর আর্থিক অগ্রগতি 46%। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাঁদপুরে কৃষক ও মাছের খামারিরা। সেচ প্রকল্পের বন্যামুক্ত বাঁধের ভেতর 200 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তালিকা করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস মৎস্য ও কৃষি বিভাগের। ফারুক আহমদের রিপোর্ট, ছবি তুলেছেন নাইমুল ইসলাম নীরব। কোথাও গলা পানি, আবার কোথাও হাঁটু পানি, এমন জলাবদ্ধতায় ডুবে আছে রোপা আমনের ক্ষেত। শুকনো জমিতে শশা ক্ষেত করেছিলেন কৃষক মনসুর খান, উৎপাদনও হয়েছিল বেশ। কিন্তু যখন লাভের মুখ দেখা শুরু করলেন, শুরু হলো টানা ভারী বর্ষণ। জলাবদ্ধতার শিকার হয় তার 50 শতক জমির শশা ক্ষেত, নষ্ট হয়ে যায় 3 লাখ টাকার পুঁজি। চাঁদপুর সেচ প্রকল্পের সাবদি গ্রামের এই কৃষকের মতো আরও অনেকের একই পরিণতি। ভাই পানিতে আমার এই ফসল মূল যা আছে সব কিছু ক্ষতি হয়ে গেছে গিয়া, ওই যে শসা মশা যা আছে কোনো কিছু উড়াইতে নেই, সব পচে গেছে গিয়া। মাছগুলো লাগাইছিলাম, মিষ্টি গালে সব ধ্বংস হয়ে গেছে। একটা বীজের কাঠিও নাই, আমরা যে পরবর্তীতে কোনো জমিতে একটা বীজ রোপণ করব তার সুযোগ নাই। খাল, বিল আর পুকুরের পানি একাকার হয়ে মাছের খামারেরও লোকসান। সপ্তাহের বৃষ্টিতে আশাহত হলেও পানি কমতে শুরু করায় আবারও ঘুরে দাঁড়াতে চান ক্ষতিগ্রস্ত কৃষক ও মাছের খামারিরা। ধান ছয় এখনো চারা লাগাইতে পারে না, আমাদের জালই তো নষ্ট হয়ে গেছে, ধান লাগামো কই থেকে? যদি আমাদেরকে প্রণোদনা না দেয় তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো না। সহযোগিতা সরকার যদি করে তাহলে আমরা আবার পুরোনো আর কি আমরা এই মাছ চাষ এবং যে কোনো কৃষিক্ষেত বলে আমরা একটু আগে যেতে পারবো সামনে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত খামারি এবং কৃষকদের তালিকা করেছে মৎস্য ও কৃষি বিভাগ। বেশি ক্ষতিগ্রস্তদের প্রণোদনার আওতায় আনার প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। প্রায় 150 কোটি টাকার মতো তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতি থেকে কিভাবে তারা উত্তরণ পায় এই কারণে আমাদের অধিদপ্তরের তালিকা পাঠানো হয়েছে। এই ক্ষতিটা পুষিয়ে আনার জন্য আমরা কৃষকদের সাথে কাজ করছি এবং যাতে কৃষকরা ঘুরে দাঁড়াতে পারে সেজন্য আমরা কিন্তু আগাম বীজ সরবরাহ করছি। সরকারি তথ্য মতে চাঁদপুরে এবারে জলাবদ্ধতায় শুধু কৃষক ও মৎস্য খামারিদের আর্থিক ক্ষতি হয়েছে 230 কোটি টাকা। খাগড়াছড়ি, দিনাজপুর ও ভোলায় দুস্থ ও বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সহায়তা ও চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী, বিজিবি ও নৌবাহিনী। সকালে খাগড়াছড়িতে সেনাবাহিনীর দীঘিনালা জোনের 4 বেঙ্গলের দি বেবি টাইগার্সের উদ্যোগে বন্যা দুর্গত এলাকার 2 শতাধিক মানুষের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এ সময় দীঘিনালা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক উপস্থিত ছিলেন। এদিকে দিনাজপুরের বিরলে সীমান্তবর্তী এলাকার 3 শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বিজিবি। এছাড়া ভোলায় ভাসমান অসহায় ও দুস্থ বেদে পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, চিরা ও ওরসালাইন। চার মাসের নিষেধাজ্ঞা শেষে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হচ্ছে কাল। কর্মচাঞ্চল্য ফিরেছে জেলেপল্লীতে। নিষেধাজ্ঞার সুফল পাবেন মৎস্যজীবীরা, বলছেন কর্তৃপক্ষ। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। নৌকা ও জাল মেরামতের কর্মব্যস্ততা জেলেদের। আর মাত্র একদিন পরেই ফের মাছ ধরার উৎসবে মাতবেন তারা, তাই তো এমন প্রস্তুতি। রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরায় 4 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার 31 আগস্ট মধ্যরাতে। রোববার সকাল থেকে মাছ শিকারে আবারও হ্রদে যাবেন মৎস্যজীবীরা। গর্জন নিয়ে ব্যবসা বাণিজ্য নামাইলে মনে করি আশা করি ভালো পরিস্থিতি ভালো হবে, মাছ টাছ ভালো হবে। বুট নৌকো সবগুলো লেটে করে অনেক টাকা খরচা হয়েছে, আশা যে প্রস্তুতি নিচ্ছি মাছ মারার। কষ্ট করে 4 মাস চলছি, এখন কল্লাই দিলে আর কি মানে একটু কষ্টটা একটু ইয়ে হবে আর কি, কমবে আর কি। জালগুলো ওগুলো ছিল মেরামত রেডি করছি, এখন বাদ বাকি তো উপরালা। পানিও ভালো বাড়ছে, যে আমরা আশা করতেছি যে
এবার আমরা ভালো মাছ মারবো। নৌকা ভর্তি মাছ নিয়ে ঘাটে ফিরবেন জেলেরা। এতে আবারও কর্মচাঞ্চল্যতা ফিরবে জেলার সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে। এমন আশা নিয়ে মাছ অবতরণ এবং পরিবহন সংশ্লিষ্টরাও নিয়েছেন প্রস্তুতি। ট্রান্সপোর্ট যেগুলো মাছ পরিবহন করার জন্য প্রয়োজন এবং আমরা সেগুলো প্রস্তুতি নিয়েছি। ব্যবসায়ীরা আশা করতেছি মাছ ভালো ধরা পড়বে এবং বাজারও ভালো পাবো। 2 দফা বন্ধ বাড়াই দেওয়া, মাছও একটু বড় হয়েছে, সাবিলা মাছ বা কেসকি মাছ বড় হয়েছে। পানিটা যাক এখন ফুল হয়েছে, আশা করা যায় ব্যবসা ভালো হবে। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও পোনার বেড়ে ওঠা নিশ্চিতে 25 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত মাছ আহরণে দেয়া হয় নিষেধাজ্ঞা। এর সুফল পাবেন মৎস্যজীবীরা, আশা বিএফডিসি কর্তৃপক্ষের। লক্ষ্যমাত্রা অর্জন করতে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, আমরা সকল অংশীজনের সাথে আলোচনা করে সে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করেছি। কাপ্তাই হ্রদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় 26,000 জেলে। এছাড়া অবতরণ কেন্দ্র এবং মাছ পরিবহনে যুক্ত প্রায় 1,500 শ্রমিক। সময় সংবাদ, রাঙামাটি। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ, নির্বাচন ব্যবস্থা সংস্কারের পরামর্শ, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত ভোটের দাবি বিএনপির। কমলো জ্বালানি তেলের দাম, লিটারে 6 টাকা কমেছে অকটেন ও পেট্রোল, ডিজেল 105 টাকা 25 পয়সা নির্ধারণ। মধ্যরাতে কার্যকর নতুন দর, স্বাগত জানালেন সাধারণ মানুষ। এই ছিল বাংলা সময়, সঙ্গে থাকুন সময়।